এই চাঁদপুর। লঞ্চ ঘাটের লোকেদের উচ্চ চিৎকার আর তীব্র হচ্ছগোলের শব্দ, সেই সঙ্গে বাঁশির হুইসেলে তার ঘোর কেটে যায়। সে বাস্তবে ফিরে নিজেকে আবিষ্কার করে লঞ্চে। এতক্ষণে তার খেয়াল হলো সে কোথায়, এখানে কি করছে। তার কি আবার হ্যালুসিনেশন হচ্ছে? হঠাৎ সব মনে পড়ে গেল। রমেশ তাকে লঞ্চে উঠিয়ে দিয়ে গেছে, তার জন্য কেবিন ঠিক করে দিয়ে গেছে। এরপরে আবার রমেশ ঢাকা হসপিটালের উদ্দেশ্যে তাকে বলে চলে গেছে। কিন্তু এত কিছু হলো, তবুও কেন সে বাধা দিল না? তার মাথা ঠিক নেই? মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে, ভয়াবহ যন্ত্রণা। বারবার লোকটাকে মরার দৃশ্যটুকু চোখে চোখে ভাসছে, মস্তিষ্কে কিলবিল করছে। সে নিজের চুল খামচে ধরল, চোখ দুটি লাল দেখালো যেন সে ওমাদ। কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, বুকটা চিনচিন করছে, খালি খালি লাগছে। লোকটার সান্নিধ্য পেতে মন চাইছে তার। একটু ওনাকে দেখতে তার মনটা ব্যাকুল হয়ে উঠল। সে দ্রুত লঞ্চ থেকে নেমে যায়। সকলে আর চোখে তার পাগলের মতো দশা দেখে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না, ভেতরে ভেতরে ছটফট করছে। এই মধ্যরাতে ট্যাক্সি পাওয়া সহজ কথা নয়। ভাগ্যক্রমে একটা পেয়েছে। সে ট্যাক্সি ডেকে উঠে বসলো। মাঝ রাস্তা অবধি যেতেই ট্র্যাকের সঙ্গে বাড়ি খেয়ে ট্যাক্সিটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ট্যাক্সির ড্রাইভারের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, তারও ললাট ফেটে গেছে, হাতও ছিলে গেছে। বেশ কয়েকজন লোক ট্যাক্সি ড্রাইভারকে ধরে হসপিটালে নিয়ে গেল। তাকে টানা হেঁচড়া করে নিতে চেয়েছিল, সে চায়নি। মনের মধ্যে 101টা অশান্তি নিয়ে হসপিটাল যাবে কি করে? তাকে এখন তার স্বামীজানের কাছে পৌঁছাতে হবে। কপাল গড়িয়ে রক্ত ঝরছে। সে অবস্থায় একটা সিএনজি ডেকে নিল। ভাড়া চাইলো ওর ডাবল। পাখি আপত্তি করলো না। সে উঠে বসলো। রাত 3টার দিকে সে ঢাকা হসপিটালের সামনে গিয়ে পৌঁছায়। সে দ্রুত সিএনজি ভাড়া মিটিয়ে হসপিটালে ঢুকে যায়। মাঝরাতে হসপিটালে তেমন একটা মানুষ নেই। সে শাসা করে ভেতরে যাচ্ছিল। হসপিটালে গিয়ে খোঁজ নিল নওয়াব তালুকদারকে। কত নম্বর ফ্লোরে আছে তারা জানালো তিনি 3তলা ফ্লোরে আছে। পাখি দ্রুত 3তলায় উঠে গেল। গিয়ে প্রথমেই তার চোখে রমিজকে পড়ল। একটা কেবিনের সামনে বসে বসে ঝিমুচ্ছে সে। পাখি দ্রুত রমিজের কাছে গেল, সেটাকে। রমেশ ভাই। রমিজ মাথা তুলে চাইল। পাখিকে এখানে দেখে তার চক্ষু চড়ক গাছ। সে তো তাদের ভাবিজানকে লঞ্চে উঠে দিয়েছিল, কিন্তু তিনি এখানে কি করে আসবে? তার চোখে ভ্রম নয় তো? সে চোখ দুটো ভালো করে ডলে নিল, ঘুমের কারণে চোখে ভুলভাল দেখছে কিনা। কিন্তু না, চোখ তো ঠিকঠাকই আছে। সত্যি তাদের ভাবিজান তার সামনে দাঁড়ানো। কপাল ফাটা তার, হাত ছিলে গেছে, লম্বা ঢোলা ঢালা, বেনিটা এলোমেলো, মাথায় ওড়না নেই। কেমন অগোছালো মনে হচ্ছে তাকে। এমন অগোছালো সে শীঘ্রই তাকে দেখেনি। সে তাড়া করে প্রশ্ন করে, ভাবিজান আপনি এখানে? আপনাকে না লঞ্চে উঠিয়ে দিলাম? পাখি রমিজের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপনাদের ভাইজান কি এই কেবিনে? রমিজ মাথা ঝাঁকালো। তবে দাঁড়ান, ভিতরে নোভা ম্যাম আসেন, আমি ওনাকে বের করার চেষ্টা করছি। আপনি বরং চেয়ারটায় বসুন। পাখি বসলো না, তবে একটু আড়াল করে দাঁড়ালো, যাতে নোভা বেরিয়ে যাওয়ার সময় তাকে যেন না দেখে। রমিজ গিয়ে দেখে নোভা এখনো জেগে আছে। সে নওয়াফের পাশে বসা, চোখ দুটি জলে ভেজা, নিশ্চয় কেঁদেছে। রমিজ গিয়ে ঢাকলো, নোভা ম্যাম আপনি এখন গিয়ে বিশ্রাম করুন, পাশের কেবিনটাও আমাদের। আপনি এখন ভাইজানের কাছে বসে না ঘুমালে আবার আপনার শরীর খারাপ হবে। ভোরের তো বেশিক্ষণ আর বাকি নেই, এর মধ্যে নিখিল ভাইও এসে পড়বে। আপনি চান ঘুমিয়ে পড়ুন। নোভা আপত্তি জানালো না। তার মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। সে দুদিন আগে ঢাকা এসেছিল, আগামীকাল আবার চলে যাবে ভাবছিল। তার আগেই নওয়াফের অ্যাক্সিডেন্টের খবরটা এলো। রমিজ তাকে বলেছিল নওয়াফ অ্যাক্সিডেন্ট করেছে, মার খেয়েছে বলেনি। নোভা বেরিয়ে যেতেই রমিজ পাখিকে ভেতরে ঢুকতে ইশারা করলো, ভাবিজান আপনি আবার ভিতরে যান, আমি বাইরে আছি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। পাখি ঠিক আছে বলে মাথা ঝাঁকালো। সে ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে যায়। সাদা বেডের উপর নিথর হয়ে শুয়ে আছে তিনি। বুকটা ওনার সম্পূর্ণ নগ্ন, তার উপরে ব্যান্ডেজ করা, মাথায় একটা মোটা ব্যান্ডেজ। পাখি গিয়ে ওনার পায়ের কাছে বসে পড়ল। কতক্ষণ পা দুটো বুকের ভেতরে নিয়ে ধরে খাটলো, চুমো খেলো নীরবে। কতক্ষণ পায়ের কাছে বসে রইল। এরপরে উঠে এলো, ওনার পাশে গিয়ে শুয়ে পড়লো কাত হয়ে। কতক্ষণ ওই শত্রু মুখটা দেখলো। কতকাল যেন সে এই মুখটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না। আগে রোজ দেখতো আর কত প্রশংসা করতো। মনে মনে ভাবতো, ইস
কত সুন্দর তার বরটা। আজ আবার ওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা তৃষ্ণা জেগেছে, আমৃত তৃষ্ণা। ওনার মুখটা কতক্ষণ দেখে সে ফুপিয়ে উঠল। সুন্দর করে ঘুমাচ্ছে, অথচ জাগ্রত থাকলে কথার অভাব থাকে না। বাঁচার লোক একটা। সে ওনার কপাল মাঝে একটা চুমু খেলো। কত বছর পর আবার ওনাকে স্পর্শ করছে। এটা যদি লোকটা একবার দেখতো, জানতো, নির্ঘাত অতি খুশিতে হাট অ্যাটাক ফ্যাটাক করতো। সে ওনাকে আলতো স্পর্শ করে হাত দিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখলো, যাতে উনি বুকে ব্যথা না পায়। ওনার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে সেও একসময় ঘুমিয়ে গেল। রমিজ বাদাম ছিলছে আর খাচ্ছে, মনে মনে মিটমিট করে হাসছে সে। আজ এত এত খুশি লাগছে তার, ইচ্ছে করছে গোটা পৃথিবীটাকে ঢাক ঢোল পিটিয়ে তার খুশির খবরটা জানাতে, সমগ্র বিশ্বের মানুষকে মিষ্টি বিলাতে। নিখিল রওনা হয়েছে, ঢাকার কাছাকাছি আছে সে। আসতে আসতে সকাল হবে। রমিজ একটা তাকে কলি বসালো। নিখিল রিসিভ করতেই রমিজ হাসতে হাসতে বলল, নিখিল ভাই, একটা সুখবর আছে। আসার সময় 10 কেজি মিষ্টি নিয়ে আইসেন তো। নিখিল বাইকে ছিল। রমিজের কথা শুনে সে ভ্যাবা জায়গায় খেয়ে গেল। কি রে বেটা, তোর ভাইয়ের সঙ্গে 2-4টে ফ্রিতে মার খেয়ে তোরও মাথার নাট বল্টু সব লুজ হয়ে গেছে নাকি? আরে না ভাই, নাট বল্টু জায়গা মতন ঠিকই আছে। আপনাকে একটা খুশির খবর দেই, আমগো ভাবিচান ফিরে এসেছে ভাইয়ের জন্য। সে কি তার ব্যাকুলতা আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। তিনি কেবিনে আসে, এবার মনে হয় আমরা চাচ্চু হতে পারবো। আপনি মামা আর আমি হবো চাচ্চু। আমি তো আগেই ভাইকে বলে রাখবো, প্রতি বছর অন্তত 1 হালি করে হলেও 4 ছানার চাচ্চু হতে চাই। বলি সে গাল ভর্তি হাসলা। বেটা, ডাউনলোড তুই দিবি না, তোর ভাই দিবে। সবকিছুর একটা লোড নেওয়ার ব্যাপার স্যাপার আছে না। আপাতত সেসব চিন্তা বাদ দে। আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে আসছি। পুরো হসপিটালে আজ মিষ্টি বিলাবো। বলি সে হাসতে হাসতে কল কেটে দিল। রমিজ একবার কেবিনের দরজাটা খুলে ভেতরে উক্কি দিল। দেখলো তাদের ভাবিজান তাদের ভাইজানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দৃশ্যটি দেখে প্রশান্তিতে তার বুকটা ভরে গেল। এই তো তাদের সেই আগের ভাবিজান ফিরে এসেছে। আর কোনো চিন্তা নেই, এবার যা হবে ভালোই হবে। সে মিটমিট করে হাসে। একটা ছবি তুলে নিখিলের কাছে পাঠিয়ে দিল। নিখিল তো পুরোই অবাক। সে দ্রুত রমিজকে একটা মেসেজ করলো। এই পাথরের হৃদয় এত তাড়াতাড়ি করলো কিভাবে? মেসেজ দেখে রমিজ হাসে। জবাবে সে লিখে, আমাদের ভাইজানের মতন লোকের কথায় মেয়েরা শুধু গলে না, ঠাস করে প্রেমেও পড়ে। হ্যাঁ, এজন্যই তো 6-7টা বছর এক মায়ের পিছনে ঘুরতে ঘুরতে চুল সব পাকছে। রমিজ আবারও হাসে। তবুও ভালো, আমাদের ভাইজানের চরিত্রে তো কোনো কালি নেই, এক নারীতে আসক্ত পুরুষ। নিখিল লাভ ইমোজি দিল। খুব ভোরে ওনার ঘুম ভেঙেছে। সেটা ভীষণ ভারী ভারী ও ম্যাজ ম্যাজে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে আস্তে পিছে জড়িয়ে ধরে আছে, কিন্তু কে? তিনি ধীরে ধীরে চোখ খোলেন। চোখ দুটি খুলতেই ফুটন্ত নবকলির মতন মুখটা ওনার চোখের সামনে প্রস্ফুটিত হলো। তিনি তো চরম অবাক, বিস্ময়। চোখ দুটি ছানা পড়া। ভালো করে চোখ দুটি ডোলে আবার দেখেন তিনি আদত ভুল দেখছেন কিনা। পুনরায় সে একই চিত্র দেখলেন। ওনার মনে হলো এটা দুঃস্বপ্ন নয়, বাস্তব। পৃথিবীর সকল সুখ যেন আজ এই মুখটাতে এসে লুকিয়েছে। কিন্তু মেয়েটার কপালে রক্ত কেন? হাত তো ছিলে গেছে। তিনি সঙ্গে সঙ্গে হাতকে ওঠেন, ব্যাকুল হন। দ্রুত ওর কপাল খুঁচিয়ে খুঁচিয়ে দেখেন কতখানি আঘাত পেয়েছে। ইস, কপালটা ফুলে আছে। কিন্তু কখন ঘটলো এই ঘটনা? তিনি রমিজকে গলা ছেড়ে ডাকলেন, এই রমিজ, এইদিকে আয়। ওনার ডাক শুনে পাখি লাফিয়ে উঠে পিটপিট করে দৃষ্টি জোড়া ঝাঁপ যায়। ওনার মুখের দিকে তাকায়। তিনি ওর ভীতি সন্ত্রস্ত মুখটা একবার দেখে ললাট মাঝে ছোট্ট করে একটা চুমু এঁকে দেন। সুপ্রভাত। পাখি মুড়ির মুখটাতে একটুখানি হাসতে চেষ্টা করে। তিনি ওর চুলের মাঝে হাত ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে চুলগুলি টেনে দেন, যাতে ওর আরাম লাগে। সেই সঙ্গে ওর ছোটের উপর একটা চুমু এঁকে দেন। পাখিও চোখ দুটো বন্ধ করে প্রিয় পুরুষটির ভালোবাসাটা উপভোগ করে। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইলো। তার আগে নওয়াব সে অশ্রু ফোঁটাগুলি হাতের তালুতে নিয়ে এলো, ওকে টেনে নিজের বুকের মাঝে আনে। পাখি বাধা দেয়। প্লিজ এমনটা করবেন না, আপনার বুকের ক্ষত এখনো তাজা, শুকায়নি। তিনি সুন্দর তো, যতক্ষণ না পর্যন্ত বউটাকে বুকে নিয়ে আদর করতে পারছেন ওনার মনে শান্তি মিলবে না। আর মনে শান্তি না মিলে
দেহেও শান্তি পাবে না। তিনি আগে ওকে টেনে বুকে আনেন, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখেন, ওর কানের লতিতে আলতো করে একটা চুমু দিয়ে ঢাকেন। কলিজা। কি সুন্দর ডাক, ঠিক হৃৎপিণ্ড কাঁপানোর মতন। কতদিন পর তার বুকটাতে এই ডাকটা প্রাণ ফিরিয়ে আনলো। সে মনে করতে পারল না, তবে বুকটা আজ বড় অশান্ত লাগলো। ভেতরে ঝড় তুফান থেমে কয়েক মুঠো শীতল হাওয়া বয়ে গেল। এতদিনের মান অভিমান সব ভেঙে পানি হয়ে গেল। পাখি ওনার বুকের ক্ষত স্থানে নরম উষ্ঠ জলে ছুঁয়ে দিয়ে জবাব দিল। হুম। তিনি ওর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিলেন। তারপরে কর্ণধারে মুখটা লাগিয়ে ফিসফিস করে বলেন, মনটাই খালি বাসর বাসর করতেছে বউ। ওনার ছোট কাটা কথা শুনে ক্ষণিকের মধ্যে পাখি ভ্যাবাচাকায় খেয়ে বসলো। পরক্ষণে ছোট চিপে হেসে দিল। জানি তো লোকটা একটু ছোট কাটা, মুখের কোনো লাগাম নেই। তার লজ্জায় কান অব্দি গরম হয়ে উঠল। তিনি ওর লজ্জা বাড়ি দিয়ে ছোট উলচে আবার বললেন, এবার আর আমাকে চুমু খেতে তো কোনো আপত্তি নেই অ্যাডভোকেট ম্যাডাম। পাখি লজ্জায় মুখটা লুকিয়ে নিল। তখন রমিজ ভেতরে আসতে অনুমতি চাইল। আসবো ভাই? আয়। রমিজকে দেখে পাখি নওয়াফের বুক থেকে উঠে যাচ্ছিল। নওয়াফ ওকে উঠতে দিল না, উল্টো পাথা দিয়ে বলল, হুম, নড়ে না কলিজা, একটু চুপচাপ থাক না, কতকাল পর তোর ভালোবাসা পাচ্ছি। পাখি ইশারা রমিজকে দেখালো। ওনার সামনে এভাবে থাকা ঠিক না। নওয়াফ পাখিকে বলে, রমিজকে দেখে লজ্জা পাওয়ার কি আছে, ও তো চোখ থাকতেও অন্ধ। রমিজ হতভম্ব হয়ে রইল। সে অন্ধ হলো কখন? নওয়াফ রমিজকে জিজ্ঞেস করলো। তুই কি কিছু দেখেছিস? রমিজ দৃষ্টি নত অবস্থায় জবাব দিল। না ভাই। নওয়াফ ফের পাখিকে বলে, শুনেছিস রমিজ কিছু দেখেনি, এবার আর নড়িস না প্লিজ লক্ষ্মীটি, বুকে ব্যথা পাবো তো। পাখি সত্যি সত্যি হার নড়ল না। নওয়াফ রমিজকে আদেশ দিল, যা একজন নার্স ডেকে নিয়ে আয়, আমার বউটার ড্রেসিং লাগবে। রমিজ হ্যাঁ বোধকে মাথা ঝাঁকে বেরিয়ে যাচ্ছিল। সে সময় তুমি করে তার সামনে নিখিল এসে বলল। এক প্যাকেট মিষ্টি নিয়ে রমিজের সামনে সটন হয়ে দাঁড়িয়ে গেল। রমিজের মুখে পরপর দুটো লাল লাল মিষ্টি ঝুঁকিয়ে দিল। রমিজ চোখ বড় বড় করে ফেলল। সে পুনরায় ইশারায় বলল। একসঙ্গে দুটো মিষ্টি খাওয়া চাই। সে ইশারায় বোঝালো। নিখিল মিষ্টির প্যাকেটটি ইশারায় রমিজকে দেখিয়ে দিয়ে বলল, আরে বেটা, 10 কেজি মিষ্টির 1 কেজি কেবল অবশিষ্ট আছে, আর বাকি 9 কেজি মিষ্টি ইতিমধ্যে শেষ। রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত যাকেই চোখে পড়েছে মিষ্টি মুখ করিয়ে এসেছি। কতদিন পর ভালো একটা খবর এলো, মিষ্টি না খাইয়ে পারা যায়? জলদি কিল, আরও দুটো খেতে হবে তো, হাতে আমার সময় নেই, বাকিগুলো বিলাতে হবে। নিখিলের কথা শুনে রমিজ দুপা ভয় পিছিয়ে গেল। নিখিল আল্লাহ, আরো দুটো মিষ্টি? ঘাটি বেঁধে বসেছে। বাকি দুটো মিষ্টি রমিজকে না খাইয়ে সে ছাড়ছে না। রমিজ এতটুকু খুব ভালো করেই জানে, অন্তত বুঝলো সে তড়িঘড়ি নিখিলের চোখ ফাঁকি দিয়ে পালানোর। নিখিল ওর পথের দিকে তাকিয়ে চেঁচালো, ভয় পাচ্ছিস কেন বেটা? বাকি দুটো মিষ্টি আমি তোর জন্য রেখে দেব, তুই আবার ফেরত এলে তোকে খাইয়ে ছাড়বো। এত সুন্দর খুশির দিনে দুটো মিষ্টি কি আর পেট ভরে? রমিজ ভাবলো সে আর ভিতরেই ঢুকবে না, তাহলে বাকি দুটো মিষ্টি তাকে খেতে হবে। সে অতটা মিষ্টি ভক্ত না, সমাজ রক্ষা করতে একটা দুটো খায়, সেখানে 4টা খাওয়া মানে। সে আর ভাবতে পারলো না। নিখিল কেবিনের দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে অতি আনন্দের সঙ্গে একটা গান গাইতে শুরু করলো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। নিখিলের মুখ থেকে বাকিটুকু গান কেড়ে নিয়ে নাও পাখির দিকে সুগভীর দৃষ্টিজোড় স্থাপন করে গাইতে শুরু করে দিল। বিধাতায় আমাকে তোমার জন্যে গড়েছি আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি তোমাকে। গান শেষ করে নিখিলের সামনে বসে নাও পাখির থুতনি চেপে ধরে গালে টপাটপ দুটো চুমুই খেয়ে নিল। পাখির লজ্জায় মুখটা রক্তিম হয়ে উঠল। সে নবাবের বুক থেকে তড়িৎ উঠে যেতে চাইল। নবাব তাকে উঠতে দিল না, উল্টো শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে রাখলো, যেন ছিঁড়ে দিলে হারিয়ে যাবে। এদিকে নিখিল নবাবের মুখে ছটপট একটা মিষ্টি ঢুকিয়ে বলে, অনেক হয়েছে চুমু খাওয়া ভাই, বাকিটা বাসরটার জন্য রেখে দিস। একদিনে এত চুমু খেলে শেষে পেট খারাপ হবে। নবাব মুখের মিষ্টিটুকু ছটপট শেষ করে জবাব দিল, আমি তোর মতন নই, এক চুমুতে পেট খারাপ হবে এসব আমার অভ্যেস আছে, হজম করার শক্তি আছে। বলি সে পাখিকে চুপ মারল। কি বউ, ঠিক বলেছি না? পাখি ঠোঁট টিপে অন্যদিকে চেয়ে লজ্জিত মুখটায় হাসল। নিখিল পাখিকে মিষ্টি খাওয়াতে গেলে নফ তাকে বাধা দেয়। হুম, ওকে দিস না, ওকে আমি মিষ্টি খাওয়াবো, স্পেশাল মিষ্টি। নিখিল হো হো করে হেসে দিল। ধুর শালা, তুই কোনোদিন আর ভালো হতিস না। কত দূর থেকে ছুটে এলাম রুগী দেখতে, আর এসে দেখি রুগী আরেকজনের কোলে নিয়ে বসে আছে। বেটা বউ বুকে থাকলে যে কত শান্তি তা তোরা বুঝবি না। যার বুকে বউ থাকে তাকে পৃথিবীর কোনো রোগী আর কাবু করতে পারে না। বউ শুধু বউ না রে পাগলা, বউ হলো আস্ত একটা রসগোল্লা, আবার মানসিক প্রশান্তিও। নিখিল বসতে বসতে পাখির উদ্দেশ্যেই বলে, কে যেন বলেছিল পৃথিবী উল্টে যাক, তবুও আমি ওনার কাছে ফিরবো না। এখন সেই বড় বড় কথা কই গেল শুনি। নিখিলের কথায় পাখির ভারী লজ্জাই লাগলো। সেই পুরনো কথা নিখিল এখনো মনে রেখেছে। পাখিকে অতিরিক্ত লজ্জা পেতে দেখে নওয়াব নিজের চাদরটা টেনে পাখিকে শুদ্ধ পুরো ডেকেই দিল। এখন আর মেয়েটার মুখটা সাদা চাদরের জন্য দেখা যাচ্ছে না। নওয়াব নিখিলকে চোখ রাঙিয়ে বলে, আমার বউটাকে শুধু শুধু লজ্জা দিচ্ছিস কেন ভাই? সে যে আমার কাছে ফিরে এসেছে এতেই আমি খুশি। পেছনে কি করলো ওসব আমি মনে রাখিনি। ভাই তোর ধৈর্য আছে। ধৈর্য ছিল বলেই আজ সফল হতে পেরেছি। এবার আমি মামা চাচা হতে পারবো তো? নওয়াব পাখির কানে কানে ফিসফিস করে বলে। কি বউ, জবাবটা দিব? পাখি ওনার পেটে কামড় বসে দিল। তিনি ফাজিল লোক। হো করে হেসে দিলেন। দুপুরে এক প্লেট ভাত নিয়ে এসে নওয়াফের পাশ ঘেঁষে বসে পড়ল পাখি। বড় এক পিস মাছের সঙ্গে এক পিস লেবু চিপে ভাত মেখে নওয়াফের মুখের সামনে তোল। অমনি গিলতে লাগলেন তিনি। বউয়ের হাতের ভাত যেন ভাত নয়, অমৃত। কতকাল পর বউয়ের হাতে ভাত খাওয়ার সুযোগ এসেছে, তা না খেয়ে পারা যায় নাকি? তিনি ছটপট মুখে ভাত গিলে নিলেন। 5 মিনিটও সময় নেয়নি, পুরো ভাত শেষ। রমিজ আর নিখিল বসে বসে এ অবাক কাণ্ড দেখলো। নিখিল অবশ্য অবাক হলো না, জানে ওটার চরিত্র অমনি। বউ পাইলে দুনিয়া সব যেন দুধ ভাত। রমিজ অবশ্য কোনো প্রকার কথা বলো না। সেই কেবিনে ঢোকার পর সত্যি সত্যি নিখিল তাকে দুটো মিষ্টি জোর করে খাইয়ে ছেড়েছে। সেই দুঃখে মুখটা ফেটকি মাছের মতন গোল করে বসে রইল সে। পাখি আবারও ভাত নিল। নফ না করলো না, সে কেবল তার বউয়ের সুন্দর মুখটা দেখছে। কতকাল পর যেন দেখছে, অথচ রোজই দেখতো, তবুও পার্থক্য একটু আছে। 5-6 বছর যাবৎ যে পাখিকে চেনেন তিনি, সেটা তার বউ ছিল ঠিকই, তবে আচরণ ভিন্ন ছিল, জল্লাদমার্কা আচরণ। আর এখন যাকে চিনেন, এটা তার শীত ছোট্ট কিশোরী বউ, যার মনটা কর্দমাক্তের ন্যায় কোমল, যে কখনো তার সঙ্গে শক্ত আচরণ কেন শক্ত কথা বলেনি। সেই বউটাকে আবার কতকাল পর ফিরে পেলেন। ভাত খাওয়ানো শেষ হলে পাখি মুখ মুছে বসলো। নওয়াফের চুল ধরে আস্তে আস্তে টেনে দিচ্ছিল যাতে আরাম লাগে। নওয়াফ ওর মুখটা থেকে তখনও চোখ দুটি সরায়নি। লোকটার পাগলাটে কাণ্ডে পাখি হেসে ফেলল। অমন করে কি দেখছেন? আমার কিশোরী বউটাকে খুব সুন্দর তুই। নিখিল চিবিয়ে চিবিয়ে বলে, সৌন্দর্যের বর্ণনা করে শেষ হলে আমাদের দিকে একটু নজর দিস ভাই। নিজের আপন বউকে 101 ডিগ্রি জ্বরে ফেলে রেখে একমাত্র তোকে দেখতে এসেছি, সেই তুই হলে আসতিস? জীবনেও না, বিছানা থেকে নড়তিসই না। নব চোখ চিপে হেসে নিখিলকে জবাবে বলে, বেটা বউ হলো বউই, তার সঙ্গে কারো তুলনা চলে না। দেখেছিস, যতই রাগ অভিমান করে থাকুক না কেন, বিপদের দিনে সবার আগে সেই বউ এসেই আগে দাঁড়িয়েছে। এটাকেই বলে ভালোবাসা, বুঝলি? নিখিল উঠে দাঁড়ালো, লম্বা হাসি দিয়ে বলা, ঠিকই বলেছিস,
আমার বউটাকে অমন জ্বরে রেখে আসা উচিত হয়নি। তোর সেবা যত্ন করার জন্য হলেও তোর বউ আছে, আমার বউয়ের সেবা যত্ন করার জন্য কেউ নেই। আসি ভাই, বাড়ি গিয়ে বউয়ের সেবা যত্ন করি। রমিজ নিখিলকে টেনে তোলা। কোথায় যাচ্ছেন নিখিল ভাই? আপনাকে আমি ছাড়বো না। সকাল পর্যন্ত তো আপনি মিষ্টি বিলিয়েছেন, আমাকেও 4-4টা বড় বড় মিষ্টি খাইয়ে ছেড়েছেন। এবার আমি মিষ্টি বিলাই, সেই সঙ্গে 1.5 কেজি মিষ্টি আপনাকে আমি খাইয়ে ছাড়বো। নিখিল রমিজকে ইশারায় বলে। হাত ছাড় বেটা, আমার ডায়াবেটিস আছে, মিষ্টি বেশি মিষ্টি খেলে কন্ট্রোল করতে পারবো না। রমিজ কোনো কথা শুনলই না, নিখিলকে টেনেই বসালো। নফ ওদের কথায় কান দিল না, সে পাখিকে দেখতে ব্যস্ত। হঠাৎ সে বলে উঠছে, তোর ঠোঁট দুটি মারাত্মক সুন্দর। পাখি লজ্জা পেল, নিখিলের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো। আস্তাগফিরুল্লাহ, সৌন্দর্যের পিএইচডি খুলে বসেছে। বলেই সে রমিজের কান চেপে তোল, ইশারা রমিজকে জিজ্ঞেস করলো। এই বেটা, তুই কিছু শুনেছিস? শুনেছি আর কি, এই অল্প স্বল্প। ভাই ভাবিজানের ঠোঁটের প্রশংসা করছিল, ওনার মনে হয় ভাবিজানের ঠোঁট ভীষণ পছন্দ। ওরে, ওর কি কি পছন্দ আমার থেকে কে আর ভালো জানে? এখন এখানে থাকলে তোর আর আমার অজু থাকবে না, তুই আমার সঙ্গে আয়। বলেই রমিজকে টানতে টানতে নিখিল নিজের সঙ্গে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পাখি নফের চুল ধরে একটা টান দিল, নফ আউচ করে শব্দ করে উঠল। সমস্যা কি বউ? আপনি ওনাদের সামনে বসে ওসব বলতে গেলেন কেন? কোন সব? এখন না জানার ভান ধরছেন? তোর মুখে শুনতে ভালো লাগে তাই। পরনের বউরে, চল বাসায় যাই। পাখির চোখ রাঙালো। আপনার মাথায় কোন কুবুদ্ধি চাপছে সত্যি করে বলুন তো? একটুখানি চুমু খাইতে মন চাইছে, দেই না একটা চুমু? মুখটা কেমন তেতো তেতো বিদকুটে ঠেকছে। ভাত খাওয়ার পর তো মানুষ ভালো মন্দ কিছু খাওয়ায়, তুই তো তাও খাওয়াস না। এমন কৃপণ হয়েছিল কবে থেকে রে বউ? পাখি তাজ্জব বনে গেল, সেই পুরনো অভ্যাস এখনো গেল না। শশব্যস্ত পাখি লজ্জায় রক্তিম হওয়া মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিল, তারপর বলল, আপনি ঘুমান। ঘুমে বলছে চুমু লাগবে বউ, নতুবা ঘুম আসবে না। ঘুমে কথা বলে? আমার সঙ্গে বলে। কিভাবে বললো? আমার কানে কানে এসে বলল। পাখি ওনার ঠোঁট দুটির উপর একটা কামড় বসিয়ে দিল। ফাজিল। বলি সে ছাড়তেই তিনি ওর কোমল উষ্ঠাগত দুটি গভীর করে আঁকড়ে ধরেন। পাখি যেন আজ আর কোনো বাধা দিল না, স্বামীর সুহাগ মন ভরেই শুষে নিল। ওনার সঙ্গে সে নিজেও আজ ইচ্ছে পোষণ করল কিয়ত পরিমাণ। পর তিনি ছাড়েন পাখির হাতে একটা চুমু খেয়ে বলেন, আর ছেড়ে যাস না বউ, তাহলে নওয়াব তালুকদারকে এসে আর খুঁজে পাবি না, তার লাশ এসে খুঁজে পাবি। বলে এক ফোঁটা চোখে জল ফেললেন। পাখি ওনার ভেজা চোখের পাপড়ি উপর কোমল ঠোঁটের স্পর্শ লেপটে দিল। প্রমিস আর কখনো আপনাকে ছেড়ে যাব না আমার প্রিয় সুদর্শন পুরুষটি। এবার থেকে আপনার সঙ্গে সঙ্গে আপনার ছায়া হয়ে থাকবো। ওর কথা শুনে ওনার বুকটা প্রশান্তির জোয়ারে ভরে গেল। কতদিন পর ওই মুখে সুদর্শন পুরুষটির নাম শুনল, এত আনন্দ লাগছে ওনার। ইস, কি শান্তি রে! এত শান্তি দিবে দেখে সৃষ্টিকর্তা বুঝি এই বিরহের আগুনে তাকে পুড়িয়েছে। আজ সব হিসেব কষার দিন শেষ, এখন কেবল পূর্ণতা আর ভালোবাসা। পাখিকে টান মেরে বুকের ভেতরে শক্ত করে ধরে রাখেন তিনি। বউরে, আমার পরাণের বউ। বলে ওর সমগ্র মুখটা কত শত চুমু এঁকে দিল, তা হিসেবের বাইরে। এত পাগলাটের লোক পাখি আগে কখনো দেখেনি। ওনার পাগলামি দেখে সে হেসে ফেল। তিনি আবারও ওকে বুকের ভেতরে খাঁচায় বন্দি পাখির মতনই আঁকড়ে ধরলেন। বউরে, এত শান্তি দিলি পরাণটায়, আজ মনে হয় ঈদের দিন। এত শান্তি লাগছে কেন? এত খুশি লাগছে কেন? ওনার পাগলামি দেখে পাখি আবারও দ্বিতীয়বারের মতন হেসে ফেল। ওনার পেছে আঁকিবুকি করতে করতে বলে, দ্রুত সুস্থ হন স্বামীজান, আমাদের গ্রামে ফিরতে হবে তো। গ্রামে ফিরে গেলে আবার মত চেঞ্জ করে ফেলবি না তো? পাখি ওনার ললাটের উপরে একটা চুমু এঁকে দিল। কখনো না। পাখি কথা দিলে কথা রাখতে জানে। এখন একটু ঘুমান না স্বামীজান। তোর এই ডাকটা আমার ভীষণ পছন্দের। আমারও। বলে পাখি হাসল, পরক্ষণই বলল, আমার প্রিয় পুরুষটি এখন একটুখানি ঘুমিয়ে পড়ুক। ওর আদর ডাকে ওনার অন্তর স্নিগ্ধ হয়। এত বড় বিচ্ছেদের ইতি শেষে আজ যেন বুক জুড়ে বর্ষণের যন্ত্রণা নেমেছে। তিনি বলেন, বউ ছাড়া ঘুম আসবে না? মাত্র না চুমু ছাড়া বললেন? ওইটা তো উদাহরণ ছিল। চিটিং বাজ একটা।
আপনাকে পাওয়ার জন্য শুধু চিটিং বাস নয় বউজান, ডাকাত হতে হলেও আমি রাজি, তবুও আপনাকে আমার চাই। পাখি আর কোনো কথা বলল না, চুপচাপ ওনার পাশে ওনার বুকের সঙ্গে মিশিয়ে মাথাটা রেখে শুয়ে পড়ল। নওয়াফ কাত হয়ে ওকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখে শুয়ে পড়ল। নোবার ঘুম ভেঙেছে, অনেকক্ষণ হয়েছে। সে হাত মুখ ধুয়ে নওয়াফের কেবিনে গেল। কেবিনে ঢুকে দেখলো এক অবিশ্বাস্য কাণ্ড। তার চোখ দুটো সঙ্গে সঙ্গে বিদ্যুতের স্ফুলিঙ্গের ন্যায় চমকালো। পাখি, তার ভাই, নওয়াফের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শুধু কি গলা? না, তার ভাইয়ের গায়ে পাও দিয়েছে। তার ভাইয়ের কথা আর কি বলবে? ওইটা তো আরো এক লেভেলের উপরে। বউ পেলে দুনিয়াদারিতে আর কিছুই লাগে না। তখন না কেউ 1 সপ্তাহ থাকতে পারবে। তা লজ্জা লাগলো। দ্রুত কেবিন ছেড়ে দরজা খুলে বেরিয়ে গিয়ে নিখিলকে শাসালো। তুই বললি না কেন ভিতরে পাখি আছে? বললে তো আর বাংলা সিনেমা দেখতে পারতা না। মারবো এক চোর। মারো মারো। আমার জন্ম হয়েছে তোমার ভাইয়ের হাতে, তোমার হাতে চর খাওয়ার জন্য, বউয়ের হাতে দৌড় খাওয়ার জন্য। আর তোমার ভাইয়ের জন্ম হয়েছে শুধু চুমু খাওয়ার জন্য। ও দিনের মধ্যে যে কয়টা চুমু খায়, ও কয়টা মনে হয় মানুষ ভাতও খায় না। নিখিলের কথা শুনে নোভা হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। অনেকদিন পর বেচারা বউ পেয়েছে, তাই একটু পাগলামি করছে। ওর ব্যাপারটা ছাড়। তোর বউয়ের কি অবস্থা? শুনলাম জ্বর নাকি? জ্বর। রাতের লঞ্চেই ফিরে যাব। আমাকে নিয়ে যাস। এদের জামাই বউয়ের মধ্যে থেকে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। ঠিক আছে। আজ পাখি আর নওয়াফ গ্রামে ফিরেছে। গ্রামে ফিরে পাখি প্রথমে তার নিজের বাসায় গেল। নওয়াফ অনুরোধ করেছিল তার সঙ্গে ট্রি হোমে যাওয়ার জন্য। পাখি হেসে বলেছিল, যাব। নেওয়ার জন্য আগে আয়োজন করুন, একেবারে বিয়ের আয়োজন করবেন সমগ্র মানুষকে জানিয়ে। ওর কথা শুনে নওয়াফ যদি খুশি হয়েছিল তবু বলল, বউ আজই করি, দুপুরে গায়ে হলুদ, রাতে বিয়ে। পাখির মাথায় হাত। হায় সর্বনাশ, হে কোন লোকের পাল্লায় পড়ল। সে কপাল চাপড়ালো। হুট করে বললে তো বিয়ে হয় না, আয়োজন করতে হবে, কেনাকাটা করতে হবে, তারপরে বিয়ে। নওয়াফের কণ্ঠে বেশ তাড়া। পাখি আমার এত ধৈর্য নেই, রাতে বউ ছাড়া ঘুমাতে পারবো না। ফিউছে জানতে চাইল, এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ঘুমাই নাই তো, রাত জেগে জেগে আকাশের তারা গুনেছি, দিনে ঘুমিয়েছি। পাখি ওনাকে কোমল কণ্ঠে বোঝালো। দেখুন, এখন ট্রি হোমে যান, গিয়ে বিশ্রাম করুন, বিকেলে আমার বাসায় আসবেন, আমরা এই ব্যাপারে বিকেলে কথা বলবো। বিকেলে আসার কথা থাকলো, নওয়াফ বিকেলে আসলো না। সে দুপুরে পরপরই পুরো ফিটফাট হয়ে চলে এলো। চোখে ব্ল্যাক সানগ্লাস, লম্বা চুলগুলি ছুটি করা, দূর থেকে দেখলে চোখে লাগে। অমন লম্বা চওড়া শরীরে জোয়ান তরতাজা পুরুষ অবশ্য চোখে লাগার মতোই। তিনি বড় বড় পা ফেলে পাখি ডুবি ঢুকে গেলেন। দেখলো মেয়েটা ভেজা চুলগুলি বালিশের ওপর ছড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে। তিনি ওর কম্পিউটারের মধ্যে ঢুকে যান। ওর চুলের মধ্যে মুখ গুজে কাঁধে শুয়ে পড়েন। ওর রতানো মসৃণ কোমরটা টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে রাখেন। এরপরে চুপচাপ শুয়ে থাকেন। কিছুক্ষণ পর ভারী ভারী নিঃশ্বাসের শব্দে পাখির ঘুম ভাঙল। তার পেটের উপর পুরুষালী বলিষ্ঠ হাতটা দেখে সে পিছু করলো। দেখলো লোকটা ওর চুলের মধ্যে মুখ গুজে ঘুমোচ্ছে। ও একটু নড়তে লোকটা ওর পেটে চাপ দিয়ে আরো শক্ত করে ধরে। ঘুম ঘুম চোখে বলে, হুম, নড়ে না কলিজা, একটু ঘুমাতে দে। পাখি নড়ল না। ওনার মুখটা তার কাছে ভীষণ আদরে আদরে লাগলো, একদম নিষ্পাপ। লোকটা সে আগের মতো সুদর্শন আছে। শরীর সৌন্দর্য 1 ফোঁটাও কমেনি। চওড়া কাঁধ, চওড়া বুক, দুটো কুচকুচে জোড়া শিও, কপালটা একটু বড়, ঠোঁট দুটো হালকা গোলাপি বর্ণের। পাখি হাত বাড়াতে গিয়ে গুটিয়ে নিল। তার হাসি পেল, আবার ভালো লাগলো। সে আবার ওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লোকটা তার মধ্যে হঠাৎই ফট করে চোখ খুলে ফেলল, যার কারণে পাখি খানিকটা লজ্জাও পেল, বিভ্রান্তিতেও পড়ে গেল। তিনি চোখ চিপে হাসেন। পাখি অন্যদিকে তাকে জানতে চাইল, আপনি না ঘুমোচ্ছিলেন? ছিলাম তো, কিন্তু আপনি দিলেন না। অমন তাকিয়ে থাকলে ঘুমানো যায়? এখন জাগ্রত আছি, আমাকে মুগ্ধ নয়নে দেখুন। পাখি পিড়পিড় করে। তাকিয়ে থাকলে কি দেখা যায়? ওনার নির্লজ্জ দুটো চোখ আছে না, ওদের দিকে চোখ পড়লেই তার লজ্জা মুড়ি অবস্থায় হয়ে যায়। সে উঠে যাচ্ছিল, তিনি ওকে চিৎ করে খাটের মাঝে শুয়ে দিয়ে ওর শরীরের উপর ভর ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেন, আমি পাপা হব কবে বউ? পাখি ওনাকে ঠেলে উঠে বসলো। জবাব না দিয়ে হাসতে হাসতে সে বাথরুমে ঢুকে গেল। নওয়াফ একা একা হাসে।
হায় হায়, হেসেছে মানে ফেসেছে। বিকেলের দিকে শান্ত, রঙ্গন, শুভ, তাসরিফা, লাবণী এসেছে। তন্ময় আসেনি, সে ব্যস্ত আছে। এরই মধ্যে নফ আবার একটা কাজে বেরিয়েছে। সেই সুযোগে পাখি ওদের সবটা জানালো। সে নফের কাছে ফিরে যাবে, তার সঙ্গে সংসার করবে, তাকে দ্বিতীয়বার সুযোগ দেবে। সকলে শুনে ভীষণ খুশি হলো। পাখি রঙ্গনকে জিজ্ঞেস করলো, রঙ্গন ভাই, আমি সঠিক পথের দিকে যাচ্ছি তো? রঙ্গন পাহাড় সমান কষ্ট আড়াল করে হাসলো, নিঃশব্দ হাসি। আমি তোমার কথা সমর্থন করি, কারণ মন যা চায় তা করতে দেওয়া উচিত।